পুরনো কলকাতার একটা প্রবাদ আছে, মা দুর্গা নাকি মর্তে এসে গয়না পড়তে যান জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে, ভোজন করতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর সবশেষে রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। দুর্গাপুজো শ্রীরামচন্দ্রের হাত ধরে শুরু হওয়া দেবীর শরৎকালীন অকাল বোধন আজও ধুমধাম করে পালিত হয় সারা পৃথিবী জুড়ে। কোথাও এর নাম নবরাত্রি উৎসব, কোথাও দুর্গাপুজো, আবার কোথাও বা এই উৎসব বিখ্যাত বাটুকাম্মা পান্টুগা হিসেবে। জানলে চমকে যাবেন, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারানোর পর বিজয়োৎসব পালন করতে খোদ লর্ড ক্লাইভও অংশগ্রহণ করেছিলেন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয়। আর শহর কলকাতার দুর্গাপুজোর ভিত তৈরি হলো সেখান থেকেই। নমস্কার, আমি সুজয় নীল। পিতৃপক্ষের অবসান হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেবী পক্ষ। পাড়ায় পাড়ায় ইতিমধ্যেই সাজো সাজো রব। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর অবশেষে উমা আসছেন তার বাপের বাড়িতে। বছরের এই 4-5টা দিন প্রাণ খুলে আনন্দ করার জন্যই সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মধ্যবিত্ত বাঙালি। ঝড় বৃষ্টি নিম্নচাপ যাই হয়ে যাক না কেন, এই কটা দিন বাঙালিকে ঘরে বসিয়ে রাখার মতো ক্ষমতা আজ অবধি কারও তৈরি হয়নি। কিন্তু যে দুর্গাপুজোকে নিয়ে এত মাতামাতি, সেই দুর্গাপুজোর আসল ইতিহাসটা ঠিক কি? কার হাত ধরে শুরু হয়েছিল বাংলার দুর্গাপুজো? বারোয়ারি পুজোর পথ চলাই বা কিভাবে শুরু হয়েছিল, সেই সবটা নিয়েই আজ আমি কথা বলবো আমার এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। অকাল বোধনের পর রাবণকে বধ করে বিজয়ী হলেন শ্রীরামচন্দ্র। দেবী সীতাকে নিয়ে তিনি ফিরে এলেন অযোধ্যায়। মর্তলোকে ওই যে দুর্গাপুজো শুরু হলো, তারপর কিন্তু আর কোনোদিনই থামেনি এই পুজো। কুষাণ যুগে প্রাপ্ত দ্বিভুজা মাতৃমূর্তিতে যেমন দেবী সিংহের পিঠে বসে মহিষাসুরকে বধ করতে দেখা যায়, ঠিক তেমনই গুপ্ত যুগ এবং পাল যুগেও আমরা দশভুজা দেবী মূর্তির অস্তিত্ব পাই। এরপর সেন যুগে গৌড়েশ্বর শ্রী বল্লাল সেন নিজের হাতে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। এই দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই আজকে ঢাকা শহরের নামকরণ করা হয়েছিল। ইছাই ঘোষের দেউল কিন্তু এই বাংলার এক অন্যতম প্রাচীন পুজো। এখানে প্রায় 1100 বছর ধরে পূজিত হচ্ছেন দেবী শ্যামরূপা। ওদিকে মালদার শুকুল রাজবাড়ির মা সিদ্ধেশ্বরীও কিন্তু আজ প্রায় 992 বছর ধরে পুজো পাচ্ছেন ভক্তদের থেকে। শ্রীরামচন্দ্রের পুজোবিধি অনুসরণ করেই বর্তমান ঝাড়খণ্ডে পুজো করা হয় প্রায় 800 বছর পুরনো শিখরভূম রাজবংশের রাজরাজেশ্বরী মাতাকে। আবার বর্ধমানের খাজুরডিহিতেও অস্তিত্ব পাওয়া যায় জমিদার জগৎ সিংহের প্রতিষ্ঠা করা 700 বছর পুরনো মা শিবাক্ষার। কিন্তু বাংলার প্রথম সপরিবার দুর্গার পুজো কবে শুরু হয়েছিল জানেন? সপরিবার দুর্গা মানে এই যে এখন আমরা দেবী দুর্গার সঙ্গে দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গার 2 পুত্র কার্তিক ও গণেশের পুজো করি। বাংলায় সেই পুজোর সূত্রপাত কিন্তু রাজা কংস নারায়ণের হাত ধরে। 1480 খ্রিস্টাব্দে রাজশাহীর তাহিরপুরে পথ চলা শুরু হয় এই সপরিবার দুর্গার। আজ থেকে প্রায় 544 বছর আগে 9 লক্ষ 1 টাকা খরচ করে এই দুর্গাপুজোর আয়োজন করেছিলেন মহারাজা কংস নারায়ণ। কথিত আছে গোটা ভারতীয় উপমহাদেশে সার্বজনীন দুর্গোৎসবের উৎপত্তিস্থল নাকি এই তাহিরপুরই। কিন্তু অনেকের মতে রাজশাহী তো এখন ওপার বাংলাতে। এপার বাংলার দুর্গাপুজো নাকি শুরু হয়েছিল নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে 1606 সালে। আর সেই কারণেই ভবানন্দ মজুমদারকে এপার বাংলার দুর্গাপুজোর প্রবর্তক হিসেবে ধরা হয়। কিন্তু কলকাতার প্রথম দুর্গাপুজো কবে হয়েছিল, এই একটা বিষয় কিন্তু নানা মুনির নানা মত। কারো মতে কলকাতায় প্রথম দুর্গাপুজো করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। কলকাতায় তখন নাকি একাধিক জমিদার বাড়িতে দুর্গাপুজো পালন করা হতো। এবার আরেক দলের বক্তব্য কলকাতার প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল 1610 সালে বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো দিয়ে। এই সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর সঙ্গে আবার জড়িয়ে রয়েছে মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম। দিল্লির সালতানাতে বসার পর রাজা মানসিংহকে বাংলার জায়গিরদার হিসেবে নিযুক্ত করেন সম্রাট জাহাঙ্গীর। বাংলার সমস্ত জমি জায়গার ভার দায়িত্ববান মানসিংহের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন জাহাঙ্গীর। রাজা মানসিংহ যখন বাংলার দর্শনে এলেন তখন তার অভ্যর্থনার ভার পড়ল লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর ওপর। কারণ এই লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর বাবা কামদেব ব্রহ্মচারীর শিষ্য ছিলেন রাজা মানসিংহ। লক্ষ্মীকান্তের সুন্দর ব্যবহারে খুশি হয়ে গুরুদক্ষিণা স্বরূপ গুরুর ছেলে লক্ষ্মীকান্তর হাতে বাংলার 8 পরগনার জায়গিরদারি তুলে দিলেন মানসিংহ। সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর, শালকিয়া, চিতপুর, কালীঘাট, ডায়মন্ড হারবার, হালি শহর এই এলাকাগুলোর পাশাপাশি অজস্র গ্রামেরও দায়িত্ব পেলেন লক্ষ্মীকান্ত। আর তার ঠিক 2 বছর পর 1610 সালে তিনি শুরু করলেন কলকাতার প্রথম দুর্গাপুজো। এরপর 17 শতক জুড়ে মূলত হুগলি, নদিয়া এবং বর্ধমানে পুজোর সংখ্যা বাড়তে লাগলো। 18 শতকে রাজা কৃষ্ণচন্দ্রও নদিয়ার বুকে ধুমধাম করে দুর্গাপুজো শুরু করলেন। তবে কলকাতার বুকে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো শুরু রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে। আর কলকাতার বুকের ওপর জাঁকিয়ে দুর্গাপুজো শুরু শোভাবাজার রাজবাড়িতে। 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেবের হাতে শুরু হলো দুর্গাপুজো।
এই দুর্গাপুজোকেই মূলত কলকাতার দুর্গাপুজোর ভিত বলে ধরা হয়, কিন্তু এই দুর্গাপুজো ঘিরে ঘোর বিতর্কের সৃষ্টি হয়েছিল তৎকালীন সমাজে। আর এর কারণ একটাই, 1757 সালে পলাশীর যুদ্ধে লর্ড ক্লাইভের ইংরেজ সেনাবাহিনীর কাছে পরাজিত হতে হয় নবাব সিরাজউদ্দৌলাকে। জনশ্রুতি অনুযায়ী এই বিজয়কে উদযাপন করতে এবং হিন্দু সমাজের চোখে ইংরেজদের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতেই নাকি রাজা নবকৃষ্ণ দেবকে এতটা ধুমধাম করে দুর্গাপুজো আয়োজন করার নির্দেশ দেন লর্ড ক্লাইভ। আর এই একটা পুজোই বদলে দিল তৎকালীন কলকাতার বাবু কালচারকে। কলকাতার ধনী বাবুদের কালচারাল কোশেন্ট হয়ে উঠল দুর্গাপুজো। যে পুজোয় যত বেশি সংখ্যক ইংরেজ অতিথি আসত, সেই পুজোর মর্যাদাও নাকি ততটাই বৃদ্ধি পেত। তবে রানী রাসমণি প্রথম কলকাতার বাবুদের এই মোৎসবের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজের জানবাজারের বাড়িতে হিন্দু ধর্মের সমস্ত শুদ্ধাচার মেনে তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুর্গাপুজো শুরু করেন। ইংরেজ অতিথিদের বেশি পাত্তা দিতেন না রানীমা। তার বদলে দেশীয় প্রজাদের বিনোদনের জন্য তিনি এই পুজো উপলক্ষে যাত্রাপালার আয়োজন করতেন। 1861 সালে রানী রাসমণির মৃত্যু হলেও ততদিনে রানীমার দেখানো পথে ধর্মীয় রীতি মেনে দুর্গাপুজো করার চল শুরু হয়ে গেছিল কলকাতার আরো অনেক বাড়িতেই। কিন্তু আজ যে পুজোকে আমরা বারোয়ারি পুজো বলি, সেই পুজো শুরু কবে থেকে? এটাও একটা দারুণ ইন্টারেস্টিং গল্প। সাল 1790, হুগলি জেলার গুপ্তিপাড়ার জমিদার বাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়ে অপমানিত হতে হলো স্থানীয় কিছু লোককে। এর প্রতিবাদে গুপ্তিপাড়ার 12 জন ব্রাহ্মণ বন্ধু মিলে চাঁদা তোলা শুরু করলো জগদ্ধাত্রী পুজো। 12 জন বন্ধু বা ইয়ার মিলে শুরু করা এই পুজোকেই 12 ইয়ারি অর্থাৎ বারোয়ারি পুজো বলে অভিহিত করা হয়। প্রতিবাদের মোড়কে প্রচলিত হয় এই বারোয়ারি পুজো ক্রমেই বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে। আর তার কারণ ছিল একটাই, রাজবাড়ি জমিদার বাড়ির পুজোয় দিনের একটা নির্দিষ্ট সময় ছাড়া সাধারণ মানুষকে ঢুকতে দেওয়াই হতো না। পাশাপাশি অঞ্জলি দেওয়া নিয়েও ছিল হাজারো বিধি নিষেধ। ফলে সবাই সেই পুজোয় সামিল হতে পারতেন না। তাই লোকের মনে প্রশ্ন জাগে, দেবী দুর্গা কি শুধুই জমিদারের সম্পত্তি নাকি? মা সবার বাড়ি যাবেন, সবাই মাকে ভোগ খাওয়াতে পারবেন এবং মায়ের পুজোয় সবাই অংশ নিতে পারবেন। শহর কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজো অনুষ্ঠিত হয় 1910 সালে। ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে বলরাম বসু ঘাট রোডে আয়োজন করা হয় এই দুর্গাপুজো। ওই প্রথম কলকাতার সাধারণ মানুষেরা সুযোগ পান প্রাণ খুলে পুজো উপভোগ করার। ভবানীপুরের এই পুজোটা কিন্তু আজও অনুষ্ঠিত হয়ে চলেছে। এরপর 1911 সালে হাতিবাগানের রামধন মিত্র লেনে প্রথমবার বিল ছাপিয়ে চাঁদা তুলে দুর্গাপুজোর আয়োজন করা হয়। ওই বছরই শ্যামপুকুর অঞ্চলেও একটা পুজো শুরু হয়, যা আজ শ্যামপুকুর আদি সর্বজনী নামে বিখ্যাত। তারপর অবশ্য 1913 সালে শ্যামবাজারের শিকদার বাগানে এবং 1919 সালে বাগবাজারের নেবু বাগানেও বারোয়ারি পুজোর আয়োজন করা হয়। বাগবাজার নেবু বাগানের এই পুজোই আজ বাগবাজার সার্বজনীন নামে বিখ্যাত। 1926 সালে স্বামী বিবেকানন্দের বাড়ির ঠিক পাশেই শুরু হয় সিমলা ব্যায়াম সমিতির পুজো। তখন এই বারোয়ারি পুজোগুলো ছিল মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ। এই যেমন 1927 সালে শুরু হওয়া খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। নেতাজি সুভাষচন্দ্র বসুর নির্দেশে এই পুজো শুরু করেছিলেন বিপ্লবী বারিন ঘোষ। এই পুজো চলাকালীন ব্রিটিশদের বিরুদ্ধে কড়া কড়া সমস্ত প্রশ্ন দিয়ে ভরে উঠত এলাকার দেওয়াল। ফলে প্রতিবারই পুজোর শেষে বারিন ঘোষকে ছুটতে হতো থানায়। 1937 সালে কলকাতার কাশী বোস লেনে শুরু হয় 10 দিন ব্যাপী দুর্গাপুজো। কিন্তু এর নেপথ্যে থাকা কারণটা কোনো সিনেমার চেয়ে কম নয়। প্রধান পুরোহিত সহ 11 জন পুরোহিত পুজো করতে বসতেন এইখানে, কিন্তু তাদের মধ্যে আসল পুরোহিত থাকতো একজনই, আর বাকি 10 জন থাকতো বিপ্লবী। তারা পুজোর আসনে বসে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের কৌশল তৈরি করতেন। পুলিশ সব বুঝতে পারত, কিন্তু ঠাকুরের বেদিতে উঠে পুরোহিতদের পাকড়াও করার ঝুঁকি নিতে চাইতো না কেউই। ইতিহাসবিদদের মতে দেবী দুর্গার এই স্বদেশী আন্দোলনের মুখ হয়ে ওঠার পেছনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দ মঠেরই নাকি মূল ভূমিকা ছিল। এরপর অবশ্য ভারতের স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে ক্রমেই সাধারণ মানুষের হাঁপ ছেড়ে বাঁচার উৎসব হয়ে ওঠে এই দুর্গাপুজো। সারা বছর মুখে রক্ত তুলে পরিশ্রম করার পর বছরের এই 4টে দিনকেই তারা আনন্দে আত্মহারা হওয়ার জন্য বেছে নেয়। 1985 সাল পর্যন্ত সারা বাংলায় মূলত চাঁদা তুলে সাবেকি পুজো করবারই চল ছিল। কিন্তু 1985 সালে এক রং কোম্পানির হাত ধরে শুরু হলো থিম পুজোর পথ চলা। কোম্পানিটার নাম এশিয়ান পেইন্টস। দুর্গাপুজোয় তারাই প্রথম চালু করলো শারদ সম্মান। আজও এই শারদ সম্মান পুরস্কারটিকে দুর্গাপুজোর সবচেয়ে বড় পুরস্কার হিসেবে ধরা হয়। 1985 সালের পুজোয় এশিয়ান পেইন্টসের ট্যাগলাইন ছিল শুদ্ধ সূচি সুস্থ রুচি। এর অর্থ হলো প্রতিমা, আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা সবেতেই থাকতে হবে শুদ্ধতা এবং সুস্থ রুচির পরিচয়। আজ থেকে 39 বছর আগে এই একটা বিজ্ঞাপনী স্ট্র্যাটেজি বদলে দিল বাঙালির পুজোর ইতিহাস। এই পুরস্কার পাওয়ার লক্ষ্যে পুজো কমিটিগুলো ভিড় জমালো আর্ট কলেজের বাইরে।
সেখান থেকে নতুন চিন্তাধারার আর্টিস্টদের নিয়ে এসে চমকে দেওয়ার মতো কিছু একটা করার চেষ্টা করলো সবাই। তারপর মাত্র 10 বছরের মধ্যেই সাবেকি পুজোর ঘাড়ে নিঃশ্বাস ফেলা আরম্ভ করলো থিম পুজো। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে অধিকাংশ পুজোই দখল করে নিয়েছে থিম নামক এক জাঁকজমকপূর্ণ মোড়ক। এভাবেই রাবণকে বধ করার জন্য শুরু হওয়া শ্রীরামচন্দ্রের অকাল বোধন রাজরাজাদের হাত থেকে বদলি হয়ে জমিদার বাড়ির দালান ছুঁয়ে বারোয়ারি পুজো এবং বিপ্লবীদের মারফত সাবেকিয়ানা চৌঘাট পেরিয়ে ঢুকে পড়লো থিম পুজোর দরবারে। তবে হ্যাঁ, এই দুর্গাপুজোর ইতিহাসের গল্পটা কিন্তু পুরোটাই বিভিন্ন নথি এবং সংবাদপত্রের প্রতিবেদন মারফত জেনেছি আমি। আর সেই বিভিন্ন নথিতে রয়েছে বিভিন্ন রকমের কাহিনী। এর মধ্যে কোনটা 100% সত্যি অথবা কোনটা আংশিক মিথ্যে সে বিষয়ে পুরোপুরি গ্যারান্টি দেওয়াটা আমার পক্ষে কার্যতই অসম্ভব। তাই আপনাদের যদি কোনো বিষয় নিয়ে দ্বিমত থাকে তাহলে কমেন্ট বক্সে সেই বিষয়টা সম্পর্কে অবশ্যই মতামত জানান। দুর্গাপুজো সম্পর্কিত নতুন নতুন তথ্য জানতে আমারও খুব ভালো লাগবে। তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পুজোর পর। সকলে খুব ভালো করে পুজো কাটান, কাছের মানুষদের সঙ্গে মন খুলে উদযাপন করুন। তবে হ্যাঁ, যে কথাটা না বললেই নয়, পুজোর এই আবহে তিলোত্তমার জন্য বিচার চাইতে ভুলে যাবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।